প্রথমত তোমাদের দুজনকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এন্ড অনেক অনেক ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমার স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। কেমন আছো বলো? খুব ভালো চলছে। ওকে, ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? ভালো, দারুণ। 2 বছর ধরে ভ্যালেন্টাইন ডে খুব ভালো কাটছে। ওকে, তো একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছে করছে যে ভ্যালেন্টাইন্স ডে তে আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের এক এক ধরনের ড্রিম থাকতো যে আমরা এইটা করব সেটা করব। তো এখন এই সময় দাঁড়িয়ে তোমাদের ড্রিমের কি কি পরিবর্তন হয়েছে আর কেমন ভাবে সেলিব্রেট করছো? আমরা তো মানে এখন তো অনেক কিছুই পরিবর্তন, আগের মতো তো অনেক কিছুই নেই, কিন্তু মানে ওই আমরা যখন স্কুলে পড়তাম তখনের কথা মনে পড়ে, মানে ওই টেডি ডে, চকলেট ডে, ওইগুলো সব তো মানে হচ্ছে মোটামুটি ফেব্রুয়ারি 7 তারিখ থেকে একটা এরকম প্রিপারেশন চলছে, মানে ভাইবস। আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন ডে। বাকিটা তুমি বলো। না এটাই মানে আমাদের কি এখন, মানে তুমি যেটা বলেছো এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে না, স্কুল লাইফে ভ্যালেন্টাইন্স ডে এরকম কিছু না, হয়তো বা একটু এজ বেশি হয়ে গেছে, তারপরে ওই ফিলিংস আর ওই লাভটা এখনো অবধি ওই ট্রেন্ডিং এ থাকাটা, কারণ কি মনটা কিন্তু আমাদের সবসময় ওই সুইট 16 থাকে, তার থেকে বাড়ে না। হয়তো বয়সের দিক থেকে এজ আমরা হতে পারে, কিন্তু মনটা কিন্তু ওটাই থাকে, তাই না? আর আমার এটাও মনে পড়ে যে স্কুল লাইফে যখন আমার বন্ধুরা দেখতাম যে গ্রিটিংস কার্ড কিনতে যেত বা ফুল কিনতে যেত, তখন মানে এক একটা রোজের টাকা জোগাড় করাটাও খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। বাট আজকের দিনে তো একটা রোজ বাকেট আমরা খুব সুন্দরভাবে এফোর্ড করতে পারছি। সময়টা কিন্তু অনেকটা বদলে গেছে, ইমোশনস আমাদের একদম পরিবর্তন হয়নি। তখন আমরা যেতাম এই আর্চিসে, তারপর বা হালমার্ক থেকে ছিল। হ্যাঁ, গ্রিটিংস। এই বছর কি গিফট দিলে ভ্যালেন্টাইন্স এ? এই তো এখানেই আছে। আচ্ছা, ওয়াও। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদেরকে মানে বলতে চাইছি যে ভ্যালেন্টাইন্স ডে তে আমরা যেরকম ভাবে জানতাম আর কি, যে ভ্যালেন্টাইন্স ডেটা বেসিক্যালি ভালোবাসার দিন হিসেবে পালন করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইনের স্টোরিটা কিন্তু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, আমি একটু গল্পটা তোমাদেরকে বলছি এবং তারপরে আমরা মূল প্রসঙ্গে ঢুকবো একটু একটু করে। সেটা ধরো 270 এডির কথা। তখন রোমের ইটালিতে সেন্ট ভ্যালেন্টাইন বলে একজন প্রিস্ট ছিলেন। হ্যাঁ, প্রিস্ট ছিলেন। তো উনি অনেক নোবেল কাজের সঙ্গে যুক্ত। এবার তখন ওই ইটালিতে ওই সময় খ্রিস্টান সভ্যতাটা, মানে খ্রিস্টানের যে ধর্মাবলম্বী লোকজনদের সংখ্যা ততটা বেশি ছিল না, অনেক কম, আজকাল দিনে যতটা ছিল অতটা ছিল না। ওইখানের যে জাজেস ছিলেন, একজন জাজের বাড়িতে ইনভাইট করেছিলেন ওনাকে। তো উনি সেখানে গেলেন। যাওয়ার পর জাজেস বলছেন কি, আমার যে মেয়ে রয়েছে, আমার মেয়ে অন্ধ, সে চোখে দেখতে পারে না, তুমি যদি আমার মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তাহলে তুমি যা বলবে আমি তাই করবো। আচ্ছা, সেই কথা মতো উনি গিয়ে ওই মেয়েটার চোখে এরকম ভাবে হাত দিল এবং আশ্চর্যজনকভাবে মেয়েটার দৃষ্টিশক্তি ফিরে আসলো। তখন উনি বলছেন আর কি, যে জাজকে বলছে যে এবার আপনি আপনার কথা রাখুন তাহলে। তো উনি তখন বললেন যে এই আপনাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে লাগবে। এবং তখন খ্রিস্টানরা যেহেতু সংখ্যালঘু ছিল, তখন তাদের উপরে অনেক রকমের অত্যাচার করা হতো, তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হতো। তো উনি যেহেতু জাজ ছিলেন, ওনার আন্ডারেও অনেক খ্রিস্টানরা ছিল যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। তখন ওনাকে বললেন যে তাদেরকে আপনাকে ছেড়ে দিতে লাগবে। এই কথাটা তখন ওই সময় রাজার কানে গেল, ওইখানে রাজার কানে। তো রাজা তখন ওনাকে ডেকে বললেন যে তুমি যে এই কাজগুলো করছো এগুলো তো ঠিক নয়, এটার থেকে তুমি দূরে সরে আসো। বাই দিস টাইম আরেকটা মজার ঘটনা হলো, একটা রাজত্ব চালাতে গেলে তো অনেক সৈন্যর প্রয়োজন হয়। তো ম্যাক্সিমাম লোকরা যারা মানে বিয়ে শাদী করেছে, ঘর বাড়ি আছে, বাচ্চা আছে, বউ আছে, ওটা না ওই সৈন্যবাহিনীতে যেতে চাইতো না। তখন ওখানকার রাজা কি করলেন, সবাইকে বিয়ে করা বন্ধ করে দিলেন, কাউকে বিয়ে করতে দিতেন না। সেন্ট ভ্যালেন্টাইন যার কথা বলছি আর কি, উনি তখন গোপনে কিছু কিছু খ্রিস্টান ম্যারেজ করাতে শুরু করলেন। তাতে দুটো লাভ হলো, একটা হচ্ছে খ্রিস্টান ম্যারেজ মানে ম্যারেজ প্রথাটা শুরু হলো, আর তার পাশাপাশি ওদের বাড়ির যে ছেলেরা ছিল ওদেরকে আর সৈন্যবাহিনীতে যেতে হলো না, বা ওই রকম টাইপের একটা রেস্ট্রিকশন চলে আসলো। এইটা যখন জানাজানি হলো, রাজা যখন জানতে পারলেন, সেন্ট ভ্যালেন্টাইন্সকে কারাগারে বন্দি করলেন। ওই জেলের যে জেলার ছিল, ওই জেলারের মেয়ের সঙ্গে ওনার প্রেম হয়, একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এবং সেখান থেকে উনি ওনার একটা লাস্ট চিঠি লিখেছিলেন ওনার প্রেয়সীকে, যে ফ্রম ইওর ভ্যালেন্টাইন বলে। তারপর দিন ওনাকে ফাঁসি কাঠে চড়ানো হয়, দাফন করা হয়, ওনার মৃত্যু হয়। এবং তারপর থেকে ওই সময়টায় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হচ্ছে, মানে ওনার যে নোবেল কাজ উনি করেছিলেন সেটাকে একটা শ্রদ্ধা জানানোর জন্য আর কি। ঠিক আছে, এইবার সেইটা আজকের দিনে এরকম রোম্যান্সে কিভাবে পরিণত হলো, একটা প্রশ্ন এবার চলে আসছে। এবার রোম্যান্সের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চার্চের মধ্যে একটা অনুষ্ঠান হতো, ওইখানের যে গড অফ এগ্রিকালচার, ওই গড অফ এগ্রিকালচারকে পুজো করার জন্য ওইখানে একটা এই ফেব্রুয়ারি মাসের এই 14 তারিখে সবাই এখানে গ্যাদার হতো। এবং হওয়ার পর সেখানে কি হতো, ছেলে মেয়েরা আসতো এবং আসার পর সেখান থেকে ওরা মানে পুজোর পরে
ওইখানে মানে ওরা যেভাবে পুজো পদ্ধতি করছে, প্রেয়ার্স করছে, দিস এন্ড দ্যাট, ওইগুলোর পরে তারপরে ছেলে মেয়েদের একটা পেয়ার যদি পছন্দ হতো তখন তাদেরকে সেখান থেকে বিয়ে করানো হতো। Okay, ঠিক আছে? হ্যাঁ। তার সাথে সাথে একটা টার্ম উঠে আসলো লাভ বার্ড বলে। লাভ বার্ড কেন? লাভ বার্ড হচ্ছে ওই সময়টা ওইখানকার মানে ওরা দেখেছে যে পাখিদের একটা ব্রিডিং টাইম থাকে এবং তখন ওরা Okay. পেয়ারে পেয়ারে থাকে আর কি। হ্যাঁ। এবং সেই থেকে ওইখানে এই ভালোবাসার সঙ্গে এটাকে একটা মেল বন্ধন করে সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে উদ্দেশ্য করেই এই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা শুরু করলো। Okay. তো বেসিক্যালি এটা পুরোটা ছিল একরকম স্টোরি, কিন্তু তারপর আস্তে আস্তে ওটার মধ্যে প্রেম ভালোবাসা প্রণয় সম্পর্কটা ঢুকে গেল আর এডিশনাল হয়ে গেছে। এডিশনাল হয়ে গেল। এইবার আমার তোমাদের কাছে প্রশ্ন, মানে তোমরা তো এখন আমি বলতে পারি যে ত্রিপুরা রোমিও অ্যান্ড জুলিয়েট, মানে এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দেখছি, Thank you so এত much. সুন্দর সুন্দর Thank you. ব্লগ দেখছি তোমাদের, ট্রাভেল ব্লগ এন্ড অল। তোমরা একজন আরেকজনের ভ্যালেন্টাইন কিভাবে খুঁজে পেলে? হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলতে চাই, মানে রোমিও জুলিয়েট ঠিক আছে একদম পারফেক্ট, বাট তারা কিন্তু ইউনাইট হয়েছিল না। আর আমরা চাই যে we should be united. তোমাদের স্টোরিটা আরো ডিফারেন্ট হবে, হ্যাঁ। এন্ড তোমরা হয়তো এখান থেকে নতুন একটা নাম, হ্যাঁ, কৌশিক Exactly. অন্তরা দিয়ে একটা নতুন হিস্ট্রি লেখা হবে। Thank you so Thank you much. so much. Thanks a lot. Thanks a lot. আমাদের স্টোরিটা অ্যাকচুয়ালি যদি যাই তাহলে আমাদের 2012 এ যেতে হবে। ওকে, অ্যাকচুয়ালি আমি একটা মানে আমি খুব শর্টেই বলি ব্যাপারটা, আমি একটা মানে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমি জব করতে চাইছিলাম। আচ্ছা, তো কৌশিক এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গেই জড়িত ছিল। ওকে, ও লাস্ট 2017 ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো 2017 17, হ্যাঁ। তো ওই পারপাসে ওর সঙ্গে আমার দেখা হয়ে পরিচয় হয়। আমাদের ফ্রেন্ডশিপটা এতই ভালো হয়, মানে আমরা দুবারই ফ্যামিলি আসতাম যেতাম, বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে যায়। তো যাই হোক, মিডলে যে কোনো আমারও খুব একটা ভালো ফ্রেন্ডস ছিলাম মানে আমরা। খুব মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো। মানে তখনও জানি না মানে উইল গেট সামথিং ইন দ্য ফিউচার অর নট, কিন্তু খুব ভালো রিলেশন, খুব ভালো রিলেশন ছিল। তারপর আমারও বিয়ে হয়েছিল আগে একটা। তো ওই আফটার দ্যাট আমি তারপর মডেলিং এ আমি ঢুকি, অ্যাক্টিং করি, ওইগুলো করার পর হ্যাঁ, তুমি তো অনেকগুলো শর্ট ফিল্মও করেছো, হ্যাঁ শর্ট আমরা ফিল্ম দেখেছি। করেছি, হ্যাঁ। তো আমার এই মানে অ্যাক্টিং জগৎটা আমি বরাবরই ছোট থেকেই খুব ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ, তো ওই কাজ কিন্তু আমি কিন্তু এই ফিল্ডে ছিলাম ওই না। ওই আমি ফিল্ডে আচ্ছা, ছিলই না। professional একটা পারসন, আমাকে আচ্ছা। দিয়ে শুরু হচ্ছে এই ফিল্ডে। না, ও এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ওর ভীষণ মানে কৌশিক বললেই সবাই চেনে, হ্যাঁ, মানে হ্যাঁ, ওর হ্যাঁ। ব্যাপারটা ওরম ছিল, আমার ব্যাপারটা আবার মানে অ্যাক্টিং এর জগতে ছিল। তো যাই হোক, আমার লাস্ট পাস্ট ধরো 3-4 বছর আমি খুবই খারাপ টাইম একটা কাটিয়েছি, হুম, হুম, মানে যেটা বলার মতন না, বা সবাই জানো Part ওটা, of life. হ্যাঁ পার্ট অফ লাইফ। তো তখন আমি মানে সত্যি কথা বলতে কি এক ঘরে আমি মানে বন্ধই থাকতাম বলতে গেলে, ফ্যামিলি, তারপর আমার মেয়েও আছে। তো মানে ওই পারপাসে না মানে আমি একটু কেমন যেন হয়ে গেছি, কোনো বন্ধু বান্ধব নেই। আমি একটা ওই 3 বছর আগেই কোনো একটা কাজে আমি জড়িত হয়েছিলাম, ওটা থেকে আমি মানে বেরোনোর জন্য আমি টোটালি পুরো ফার্স্ট্রেশনে পড়ে যাই। আচ্ছা, তো যাই হোক, তারপর একদিন হঠাৎ করে আমার মনে হলো যে সবাই তো দূরে সরে গেছে, হুম, এবার আমি কাকে পাবো। সেই তখন আমার কৌশিককে মনে পড়লো যে আমি কৌশিককে একবার নক করে দেখি ও ফ্রি আছে কিনা। আচ্ছা, আচ্ছা, তারপর ওর তো রিসর্ট আছে, হুম, হুম, তারপর আমরা আস্তে আস্তে দেখা করতে শুরু করি, তারপর কথা বলতে শুরু করি। ও আমার প্রবলেমগুলো, মানে আমার সবচেয়ে খারাপ সময় যদি কেউ সঙ্গ দিয়ে থাকে এই হচ্ছে এই লোকটা। তখন আমার বিজনেসের পার্টের মধ্যে ও মানে আমিও basically involved আমার ছিলাম। ছিল, আর আমাকে হেল্প করতো, অ্যাকাউন্টস খুব ভালো জানে। ওকে, তো ওই পারপাসে আস্তে আস্তে মানে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। হুম। তো বোথ আমাদের দুজনেরই আগে ম্যারেজ হয়েছে। তো ওটা থেকে আমরা, ও খুব ফ্রাস্ট্রেশনে ছিল, আমিও ছিলাম। তারপর যেটা হয় আর কি, একটা মেন্টালি আমরা ওর কাছ থেকে সাপোর্ট পাই, ও আমার কাছ থেকে পায়। তারপর আর কি আমরা একসাথে ইউনাইটেড হই, আমরা খুব ভালো আছি এখন। তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে খুবই ভালো আছি। ভালোবাসা কতবার হয়? ভালোবাসা কিন্তু বারবার আসে। আচ্ছা, একটা ছোট বাচ্চাকে দেখলেও ভালোবাসতে হয়, একটা ভগবানকেও আমরা ভালোবাসি। তারপর আমি বলবো না যে কেন, মানে তুমি বলতে পারো যে কেন ভালোবাসা বারবার হয়। প্রেম কিন্তু একবার আসে না, প্রেম কিন্তু অনেকবারই আসে। হুম, হুম, একটা মানুষের থেকে যখন তুমি ধাক্কা পেয়ে, কষ্ট পেয়ে, Right. পিঠ যখন মানে বলে না দেওয়ালে দেয়ালে পিঠ থেকে ঠেকে গেছে, গেছে, হ্যাঁ, তো ওই জায়গাটা যখন মানে একটা হয় না ভেতরে ফিলিংসটা যে হচ্ছে না, চেষ্টা করছি হচ্ছে না, মানে অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছেই না। তো ওইটা থেকে বেরিয়ে যখন তুমি একটা বাজে সময় কাটিয়ে যখন আবার উঠে, যখন তোমাকে সেই একটা পজিটিভ মানুষ একটা যখন হাত ধরে না, হুম, 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 তখন আমি বলবো তো ভালোবাসা হয়েছে, সেই জন্যই তো হাতটা ধরেছে না। এক্স্যাক্টলি। তুমি কি কিছু বলবে এই ব্যাপারে, ভালোবাসা?
এটা সেম, মানে ও যেটা বলছে এটাই রাইট আমি মনে করবো। আর কিন্তু আরেকটা জিনিসও ঠিক, মানে আজকে যে মানে আমি প্রেজেন্ট ডেতে আছি, আর আমার ফিউচারটাকে নিয়ে চিন্তা করাটা মানে better। ভেরি ঠিক ইম্পর্টেন্ট। আছে, এটা ওটা বেশি বেশি দরকার। ইম্পর্টেন্ট। কিন্তু আমি পাস্ট নিয়ে আমার দেখে লাভ নেই, মানে হুম, পাস্টে হুম, কি হয়েছে না হয়েছে, হুম। এটা পার্ট অফ লাইফ, এটা হয়তো নেগেটিভ পজিটিভ থাকতে পারে। কিন্তু আমি প্রেজেন্ট ডে, আমি এখন কি করছি, আমার ফিউচারটা কি হবে, ওইটার উপরে ম্যাক্সিমাম ফোকাসটা থাকাটা ভালো। কারণ কি বাংলাতে কিন্তু একটা প্রবাদ বাক্য আছে যে প্রত্যেকটা সন্ন্যাসীরও কিন্তু একটা অতীত রয়েছে, মানে যারা আজকে সন্ন্যাস ধর্ম নিয়েছে, যারা আজকে ভক্তি কথা বলছে, ওদেরও সবার কিন্তু সত্যি, একটা পাস্ট সত্যি, রয়েছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো একদম, আমরা মনে হয় যে পাস্টের থেকে আমরা বরং একটা শিক্ষা নিয়ে আমরা একদম, সেটা থেকে আমরা একদম, এগিয়ে একদম। যাই, যে একদম, এক্সপিরিয়েন্স একদম, গুলো হয় একদম। ওইগুলো নিয়ে ঠিক, আমরা এগিয়ে যাই, যাতে সঠিক মানুষ সাথে থাকলে তো আর কি, এক্স্যাক্টলি হয়েই তো গেল। এক্স্যাক্টলি। তো যেমনটা তুমি বললে আর কি, যে তোমার প্রফেশন তো এটা ছিলই না, একদম না। তারপরে ধরে বেঁধে তোমাকে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমি আজকে যখন তোমাদের ভিডিওগুলো দেখছিলাম আর কি, মোটামুটি আমি একটা ড্রাস্টিক্যালি চেঞ্জেস দেখেছি। কিরকম চেঞ্জেস আমি তোমাকে বলি। ধরো 2023-এর দাঁড়িয়ে বা 22-এ দাঁড়িয়ে তোমরা যে ভিডিওগুলো করতে, তখন সেটার মধ্যে যেমন কমেন্ট আসতো, 2024-এ দাঁড়িয়ে কমেন্টের প্যাটার্ন একটু বদলেছে। মানে তখন তোমাকে বলতো যে না, কার সঙ্গে করছে, হয়তো ভালো অভিনয় করতে পারছে না, ভালো করে স্টেপটা দিতে পারছে না, কোরিওগ্রাফি কে করেছে। বাট 2024-এ দাঁড়িয়ে তোমাকে রীতিমতো শাহরুখ খানের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, রীতিমতো রাজেশ খান্নার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। এই ব্যাপারটার জন্য ক্রেডিট কাকে দেবে, আর কিভাবে গ্রুমিং করেছে নিজেকে? না, আমি পুরোটা ক্রেডিটই ওর উপর, মানে আচ্ছা। আমি ওকে দেবো। আমি কারণ কি, আমি যখনই ক্যামেরার সামনে আসতাম আমি নার্ভাস ফিল করতাম, সত্যি আচ্ছা, কথা। কারণ কি কোনোদিন আমাদের আমাদের ফিল্ডে তো প্রফেশনে এটা প্রয়োজন প্রয়োজন পড়ে না। তো তখন ও আমাকে বলছে না, আর বেসিক্যালি আমাদের দুজনের মধ্যে একটা রিলেশন কি, আমরা এখনো তুই তুই করে কথাবার্তা বলি। হ্যাঁ, হ্যাঁ। তো ও বলছে না, তুই পারবি, তুই আয়, তুই ট্রাই কর। তো তখন ফার্স্ট আস্তে আস্তে যখন ট্রাই করি, তখন দেখলাম যে না, ভুল হবে না, কিছু তো ভুল হচ্ছে। আমি এই জিনিসের জন্য, মানে আই এম নট মেড ফর অল দোজ থিংস। তো আমাকে বলছে না, উই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। তো করতে করতে এখন এই ডেটে আর সত্যি কথা বলতে কি, ওরও কিন্তু একটা মানে ইচ্ছে ছিল, হয় না যে আমি ওকে বলছি, মানে ওর থেকে আমি ছোট হয়েও আমি ওকে বকছি যে না এটা কিন্তু হচ্ছে না, এরকম ভাবেই করতে হবে। ও বলছে, ও রেখে যাচ্ছে মাঝে মধ্যে, হ্যাঁ না, আবার যাচ্ছে আবার আসছে, মানে ওই করতে করতে না, মানে আমি বলবো আমার থেকে এখন বেশি পারফেকশন ওর মধ্যে আছে। মানে আমার ডিরেক্টর তো অ্যাকচুয়ালি কোরিওগ্রাফি বলো, ডিরেকশন বলো, সবগুলো আমরা নিজেরাই করি, সব আমরা নিজেরা দুজন মিলেই যা করছি। শুধু যে ক্যামেরা থাকে, ক্যামেরা পার্সন ওরাই থাকে। আচ্ছা, মানে আমি এটা জিজ্ঞেস করতে পারি যে তোমাদের কোরিওগ্রাফি গুলো তোমরা নিজেরাই প্রিপেয়ার করছো না? ম্যাক্সিমাম টাইম। অনেকে অনেক রকমের অ্যাডভাইস দিয়েছে যে তোমাকে বিভিন্ন গানের জিনিসপত্র সাজেস্ট করছে যে ওই গানে ভিডিও বানাও, ওই গানে ভিডিও বানাও। বাট আমার সাজেশনস থাকবে, তোমরা নতুন নিজস্ব কোনো একটা লিরিক্স লেখো, ওইটা থেকে মিউজিক কম্পোজ করো এবং ওটার উপরে তোমরা মিউজিক ভিডিও প্রিপেয়ার করো, একদম প্রপার ম্যানারে মিউজিক ভিডিও যেটা হয়। মানে আমার খুব ভালো লাগবে যদি তোমরা ওরকম টাইপের কিছু একটা কাজ করো। এটার অলরেডি একটা প্ল্যানিং চলছে। ওয়াও। তো কথাবার্তা হয়েছে, মোস্ট প্রবাবলি এটা ত্রিপুরাতে হবে না, মানে বাইরে ওয়েস্ট বেঙ্গলের একটা শুটিং গুলো প্লাস মানে ওখানে মানে কি বলে এটাকে, তোমার সিঙ্গা থেকে শুরু করে এভরিথিং। আচ্ছা আচ্ছা, ওটা প্ল্যানিং হচ্ছে। এটা তো পুরো একটা টিম ওয়ার্ক থাকবে, পুরো আগে ওরা লিরিক্স লিখবে, মিউজিক কম্পোজ হবে, আমরা দেখার পর এটা কতটুকু কি করা যায় এটার উপর ডিপেন্ড করে তারপর আমরা। ওকে। আর তোমাদের স্ক্রিন প্লে গুলো কি রকম ভাবে প্রিপেয়ার হচ্ছে? এগুলো কি যারা ক্যামেরা করে ওরাই তৈরি করছে, নাকি তোমরাও কিছুটা এটার মধ্যে ইনপুট দাও? হ্যাঁ, কৌশিক অনেক সময় এডিটিং এর মধ্যেও মানে বলে যে ওরম করলে বেটার, বা আমিও বলি যে ওটা ওরম না, একটু ওই টাইপের করো, চেঞ্জেস আনো, ওরা করে। আর হয় কি, মানে বেসিক্যালি মানে আমি ইন্ডিগোতে আসার আগে আমার প্রফেশন ছিল কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেছি আমি এরিনা মাল্টিমিডিয়া থেকে। আচ্ছা, তো এডিটিংটা আমার ওই ব্যাপারটা এডিটিংটা জানা ছিল আগে থেকে, মানে এতটা বেশি একটা প্রবলেম হয় না, আমি বলে দিতে পারি। তো এখন শর্ট ফিল্ম নিয়ে কিছু ভাবার প্ল্যান রয়েছে? যেটা অন্তরা বলছিল আমাকে যে একটা শর্ট ফিল্মের কথা বলতে তোমরা ভাবছো। হ্যাঁ, শর্ট ফিল্মের কথা একটা হচ্ছে, আর আশা করি খুব শিগগিরই তোমরা মানে ভালো একটা জায়গায় তোমরা আমাদেরকে দুটো খুব ভালো ব্র্যান্ডের জায়গায় আমাদেরকে দেখতে পাবে। কথা চলছে। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা একটু, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে এর সঙ্গে কথা হচ্ছে, তার সাথে সাথে আমাদের পাস্ট কথাও কিছু উঠে এসছে। অবশ্যই। তো তোমাকে তো আমি অনেকদিন আগে থেকে আমি তোমাকে চিনি, দাদার সাথে আজকে আমার কথা হচ্ছে, পরিচয়। তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক রকম ভাবে তুমি ট্রোলড হয়েছো বিভিন্ন সময়। একদম একদম। কি কি বিষয়ের উপর বেসিক্যালি ট্রোলড হতে হয়েছে? বলতে গেলে তো মানে কি বলবো, মানে আমি যখন ট্রোল হয়েছি,
মনটা প্রথমে খুবই খারাপ ছিল। হ্যাঁ আমি মানে আমরা মানে টাইম কাটিয়েছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের সাথে কেউ কথাই বলছে না। ওকে আমরা ধরো কোনো একটা শপিং মলে গেছি, আমাদেরকে দেখছে জাস্ট লাইক দ্যাট, মানে সোসাইটি থেকে কমপ্লিটলি মানে ডিটাচড হয়ে গেছিলাম আমরা দুজন, আমার মা বাবা, ওর মা, মানে আমরা ছাড়া কেউই ছিল না। ওকে মানে কি বলবো, মানে খুবই বাজে একটা টাইম আমরা কাটিয়ে উঠেছি। তো তখন আমি যখন আমাদের ব্যাপারে একটা দেখেছো হয়তো বা নিউজে উঠে এসেছিল, তো নিউজে বিভিন্ন মানুষ, বিভিন্ন আপন লোকেরা অব্দি বাজে বাজে কমেন্ট করেছে। একদিকে ফোনে বলছে যে না না খুব ভালো, আর ওইদিকে কমেন্ট লিখছে এই সেই উল্টো পাল্টো, ফ্যামিলি মেম্বার্সের মধ্যেও করেছে। আমি বাইরের মানুষকে আমি দোষ দেব মানে এটা কি তোমার সাইড থেকে হচ্ছিল নাকি ওর সাইডেই ট্রোলিংটা বেশি হচ্ছিল? আমার ওর সাইড থেকে এটা কি সামহাউ কি এটা এরকম মনে হচ্ছে যে তুমি মেয়ে মানুষ বলে তোমার উপরে এই এলিগেশনটা আরো বেশি উঠে এসেছে যে তুমি কেন এরকমটা করেছো? অ্যাকচুয়ালি সিদ্ধার্থ, তো ব্যাপারটা হচ্ছে সবকিছুর পেছনে কিন্তু রিজন থাকে, আর লোকে না সেই রিজনটা খুঁজতে চায় না। একটা কিছু উঠে এসেছে, মানে কানে বলা বলি হয়েছে, ওটাকেই ওরা ফ্যাক্ট হিসেবে নিচ্ছে, ওটাকেই ওরা দেখছে, কিন্তু কেন হয়েছে কি হয়েছে ওটার ভেতরে কেউ যায় না। যেমন কোনো একটা মেয়ে, আমার মনে আছে, আমি নামটা আমি বলবো না, হঠাৎ করে দেখলাম লিখলো যে শ্রাবন্তীর 3 বিয়ে, শ্রাবন্তী এই শ্রাবন্তী সেই। তো অনেকে কমেন্ট করছে অন্তরাকে বলছো, অন্তরাকে বলছো। তুমি শ্রাবন্তীর কথাটা তুললে আমার একটা প্রসঙ্গ মনে পড়লো আর কি। বেশ কদিন আগে আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের টলিউডের বিখ্যাত অভিনেতা। তো ওনাকে জিজ্ঞেস করছে, হোস্ট যে আছেন উনি জিজ্ঞেস করছেন যে বুম্বাদা তোমাকে নিয়ে কোন কথাটা বলে লোকজন বেশি শুনবে? বলে তুই আমার বিয়ে নিয়ে চর্চা করতে পারিস। এমনকি বুম্বাদারও 3টে বিয়ে ছিল, ঠিক আছে? তো এবার শ্রাবন্তীরও 3টে বিয়ে, তো এবার তোমাকে কিন্তু ত্রিপুরার শ্রাবন্তী বলেই মানে অনেকে চেনে বা ট্রোল করেছিল ওই সময়টায় আর কি। তো এইটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি প্রথমত বলবো শ্রাবন্তী আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস, আমি খুবই ভালোবাসি। আমি ওনার পার্সোনাল লাইফে আমি যাব না, আমার দরকার নেই, যার যার পার্সোনাল লাইফ ওটা আলাদা। কিন্তু লোকে আমাকে এত শ্রাবন্তী শ্রাবন্তী বলে আমি খুশি হই, কিন্তু আমি চাই লোকে আমাকে অন্তরা হিসেবেই চেনো। ওকে ওকে, ওটাই আমি তার জন্য তুমি তোমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করছো নানা রকম কাজের মধ্য দিয়ে। করছি, আর এইটার জন্য পুরো ক্রেডিট দেব কৌশিককে, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। মানে সত্যি, মানে আমি কি বলবো, মানে লোকে বলতে পারে খুব বেশি বলছি ওকে নিয়ে, বা যেটা সত্যি তো সত্যি, যে আমার সাথে আছে, যে আমাকে এইভাবে সাপোর্ট করছে, পাশে আছে, আমি যেটা চাইছি আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে, যে আমি কি চাই, কখন কোন জিনিসটা আমি করতে চাই, কোন জিনিসটা ভালোবাসি, তুমিও ইম্পর্টেন্স দিচ্ছ। কারণ কি দাদার অনেক ফেভারিট রেসিপি তুমি রান্না করে করে, মানে আমি দেখছি যে কৌশিকের এটা পছন্দ তো আজকে এটা তৈরি করছি, ওইটা পছন্দ তো ওইটা তৈরি করছি। এই ব্লগিং এর আইডিয়াটা কোত্থেকে আসলো মাথার মধ্যে? অ্যাকচুয়ালি আমরা খুব ফুডি, মানে দুজনেই। হ্যাঁ, তো মিডলে আমিও খুব ফুড ব্লগিং করতাম, বিভিন্ন মানে ত্রিপুরার বড় বড় রেস্টুরেন্টে আমাকে বলতো ব্লগিং করার জন্য। তো মিডলে আমি বন্ধ করে দিয়েছিলাম, যাই হোক। তারপরে ও বলছে যে এই তুই এটা আবার স্টার্ট কর, তুই এত ভালো রান্না করিস। আর এর একটা কি অভ্যেস আমি বলি সবাইকে, ভালো রান্না করতে পারো, এটা আমি তোমাকে এনে এখন বিশ্বাস করবে না, আমি এক্সপেরিয়েন্স করিনি তো কিভাবে বলবো? আই ক্যান গিভ ইউ দ্য কমপ্লিমেন্ট রাইট নাও। এনে যখন খাওয়াবো তখন বলবে। ওকে, তো ও আমাকে বলছিল যে না, আর সবাইকে শুধু বলবে আরে তাই এত ভালো রান্না করে, তাই আজকেই তোমরা রান্না। আমি এখন গিয়ে রেস্ট করুম, তুমি গিয়ে রান্না করতাম। আমি এই বাস গেলাম, সব নিয়ে আসলো, আর ও বাজার করলে মোটামুটি সব 3-4 রকম, এগুলো রাখতেই হবে, খাবে এইটুকু, বাজার করে রাখবে, রান্না করতে হবে সবগুলো। আর ও খাওয়াতে খুব ভালোবাসে সবাইকে। তো যখন যাদেরকে বললো সবাই খেয়ে বলছে এটা অন্তরা রান্না করেছে, দেখে তো মনে হয় না। তো বললাম বাড়িতে চলো, ব্লগিং করছি, এবার তো বুঝতে পারবে যে আমি রান্না করছি। তোমাদের ব্লগিং এর নেশাটা কি ওই ফুড দিয়ে শুরু হয়েছিল না ট্রাভেল দিয়ে শুরু হয়েছিল? ট্রাভেলিং দিয়ে বেসিক্যালি শুরু হয়েছিল না? মানে এই আইডিয়াটা মাথায় আসলো কি করে, মানে হঠাৎ করে ট্রাভেলিং এ মানে ব্লগ শুরু করা? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রাভেল আমরা, মানে যখন থেকে আমরা বিয়ে করেছি তারপর আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল আমরা করছি। তো দুবাই থেকে আমরা স্টার্ট করেছি। তো দেখলাম যে হ্যাঁ খুব ভালো রেসপন্স। তো তখন ভাবলাম যে না আবার যাব দুবাই। তো নেক্সট টাইম আবার গেলাম, তারপর তো মলদ্বীপস গেলাম। মানে এত ভালো রেসপন্স পেয়েছি, আর মানে ফলোয়ারও খুব ভালো পেয়েছি, ইনস্টা বলো বা ফেসবুক। তো ভাবলাম যে না এটা দিয়ে কিছু একটা করা যায়। তারপরে এটা নিয়ে মানে আগামীর প্ল্যান কি? আগামী নেক্সট মানে তুমি কি এখন ব্লগিং এন্ড শর্ট ফিল্ম, এই মিউজিক ভিডিও এগুলোর মধ্যেই তো বেসিক্যালি ইন্টারেস্ট দেখাচ্ছ? ইন্টারেস্ট দেখাচ্ছি, পাশাপাশি বিজনেস তো আছে, ওর সাথে আমি ইনভলভ বিজনেসে।
ওকে। মানে আমরা একসাথেই বিজনেস থেকে একসাথেই শুরু করে business। যাবতীয় যাই আছে না, একটা কথা আমি বলতে চাই, তোমার একটা ব্লগে দেখছিলাম এবং তোমাদের তো যেহেতু বটতলাতে তোমাদের একটা দোকানে রয়েছে অন্তরা অপটিক্স, অন্তরা অপটিক্স এর মধ্যে অন্তরার ছবি নেই কেন? এটা কিন্তু আমি ক্যামেরাতে গতদিন অফিস থেকে যখন ফিরছি আমি ওদিকে আবার তাকিয়ে দেখলাম দোকানটার একটু হালকা রেনোভেশনও হয়েছে, হচ্ছে। কিন্তু এই ছবিটা কেন এখানে মানে যে নিজে একজন মডেলিং করছে, যে নিজে করছে, ওইখানে অন্তরের ছবি নেই এটা কেন? না কিন্তু- না, থ্যাংক ইউ সো মাচ। মানে এই কথাটা বলাতে মানে আমারও অনেক দিন ধরে মানে ওকে জিজ্ঞেস করবো, ও why don't you give your picture to your dad and say that লাগা দো, তো এরকম কিছু মানে হয়নি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর এটা কিন্তু ক্যামেরায় আমার বাবাকে বলতে হবে আচ্ছা। যে দিলীপ আঙ্কেল অন্তরা অপটিক্সে অন্তরার ছবি চাই, ওটা তোমার বলতে হবে, ক্যামেরাতে বলে না দাও। আমরা কিন্তু অবশ্যই মানে অন্তরা অপটিক্স এর মধ্যে আমি অন্তরার ছবি চাই, ওইখানে দেখলাম যে অন্য আরেকটা ছবি, চোখে চশমা পরা সানগ্লাস লাগানো, আমার মনে হচ্ছে যে না ওটা যে হয়তো ওই নামটাকে মানে জাস্টিফাই করছে না, ওইখানে তোমার একটা ছবি থাকা ভীষণ রকম ভাবে দরকার। এটা আমার বাবা খুব খুশি হবেন, কেন কি মানে তুমি তো বললে এবার, বাবা এবার করে নেবে। করে Yes, নেবে না? একদম একদম। রাইট, এবং আমরা অপেক্ষা করবো যেন এটা খুব তাড়াতাড়ি সেটা অবশ্যই চলে অবশ্যই, আসে। অবশ্যই। এইবার একটু আমরা পেছনের দিকে যাচ্ছি, হুম। তোমার ট্রোলিং এর কথাটা যেহেতু চলছিল, তো এটা জিজ্ঞেস করি যে কি কি কমেন্ট মোটামুটি তোমাকে ফেস করতে লেগেছে এবং কি কি বিষয়ের উপরে তুমি অ্যাকচুয়ালি ট্রোলড হয়েছিলে? 3টে বিয়ে, 3টে বিয়ে, তারপর শ্রাবন্তী, হুম। তারপর আরো বিভিন্ন মানে কি বলবো, তুমিও কিছু 3টে বিয়ে কোথায়? 3টে না হয়তো বা 4টে বলেছে। 4টে বলেছে। ট্রু ট্রু। একটু নামগুলো শুনি, কাদের কাদের সঙ্গে তোমাকে জড়ানো হয়েছে? নামগুলো ঠিক- সত্যি মিথ্যে আমি জানি না। হ্যাঁ, নাম মানে আমার সঙ্গে ওরমও হয়েছে, আমি ধরো মানে মানে কি বলবো মডেলিং করছি, হ্যাঁ। মডেলিং এর কাউকে নিয়ে বললো, আচ্ছা আচ্ছা, কোন একটা এনাদার কাজ করছি ওনাকে নিয়ে বললো, মানে ওরমও হতে পারতো। মানে আমি ফ্র্যাঙ্কলি আজকে কৌশিক যদি পাশে না বসতো, তুমি সামনে বসে আছো তো তোমাকে নিয়েও বলবে, আচ্ছা আচ্ছা, ওটা আচ্ছা। পাবলিকের কাজ, আমি ওটা মানে একদম আমি পাত্তা দিই না। তখন খুব খারাপ লেগেছে, তখন খারাপ লাগতো, ভীষণ বাজে লেগেছিল। আস্তে আস্তে যখন দাঁড়িয়েছি, সিদ্ধার্থদা তোমাকে কি বলবো, এখন যখন রাস্তায় বেরোই না, লোকে এসে সেলফি তুলে যায়, আর ওকে। ওটা এখন প্রাউড ফিল হয় যে কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় এসেছি। মানে এই ওই মোটিভেশনটা কি করে? ওটা পুরোটাই আমাদের নিজেদের মধ্যে। আর আমরা তখন এত স্ট্রং ছিলাম, মানে এতই মানে দুজন দুজনকে ছাড়া তখন আমরাও কিছু চিনিনি, মানে আমরা ভেবেই নিয়েছি আমাদের বাইরের জগৎ বলতে কিছু নেই, কিছু নাই। ওকে। আমরা আছি। আর আমরা আগরতলা থেকে পুরোটাই আমরা মোটামুটি স্কিপ করে গেছিলাম, আমরা ছিলামই না। একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ম্যারিড লাইফেও কি তুমি কম কথা বলে ও বেশি কথা বলে? কি করে বুঝে গেছে? কারণ কি এইটুকু সময়ের মধ্যে দাদা চুপ করেই বসে রয়েছে, একটা দুটো কথা যদি হার্ডলি বলছে আর তুমি কথা বল। এই বিষয়টা নিয়ে আমাদের খুব ঝগড়া হয়। আচ্ছা, ঝগড়া হ্যাঁ, হয়। ও কি করে, ও যখন বসে থাকে অনেক সময় মোবাইল টিপছে, নয়তো বসে আছে কিছু খাচ্ছে বা টিভি দেখছে, তাই আমি বললাম এই তুই কিন্তু আমার সঙ্গে কথাই বলিস নি, এখন কিন্তু মোটামুটি কটা বাজে, 5টা বাজে, তো 5টা 10 অব্দি কিন্তু আমিই কথা বলে গেছি, তুই কিন্তু বলিস নি। এইটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। আর আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট কি আছে, সাপোজ আমি কোনো কিছু একটা ভাবছি, হুম। তো ইনস্ট্যান্টলি ও মানে আমি বললাম তোরা প্লিজ এই আজকে এই জিনিসটা করে নিও, আমি তো এটাই ভাবছিলাম। এটা তো এটা এটা খুব মানে মানে আমি আমরা এখন অব্দি বলতে পারি না মানে কিভাবে মানে এত সুন্দর একটা মানে কি বলে এটাকে মানে মানে আমার চিন্তা যেটা তোমার হ্যাঁ, এটা হ্যাঁ, হয়ে যায়। এটা অনেক সময় টেলিপ্যাথিও কাজ করে, আর Right, বেসিক্যালি right. হচ্ছে তোমাদের মেন্টাল বন্ড, মেন্টাল কানেকশন, হ্যাঁ, হ্যাঁ, যেটা তোমরা চিন্তা করছো এট এ টাইম দুজনেই সেটা হুম, হুম, হয়ে হুম, যাচ্ছে হুম, আর হুম, কি। হুম। এক্স্যাক্টলি। এবার যেহেতু তুমি কথা বলতে শুরু করলে, এবার একটু বলো যে তোমারকে কি কি নিয়ে ট্রোলড হতে হয়েছে বেসিক্যালি। আমাকে সেম মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার একা না, হুম। মানে আমরা মানে যখন আমরা ট্রোলিং এ মানে কেউ ট্রোল করেছে বা কিছু নেগেটিভ কমেন্টস আসছে বা আমরা কোথাও যাচ্ছি সবাই দেখে বলে আরে ওদের সাথে কথা না বলে অ্যাভয়েড করো, তো এগুলো প্রচন্ড হার্ট করতো। আর এইজ গ্যাপ নিয়েও এইজ বলতো, গ্যাপ নিয়ে বলতো যে হ্যাঁ আরে ওর সাথে কিভাবে বুড়ো মানুষকে বিয়ে করেছে। এটা কিন্তু তুমিও ভালোবেসে একটা জায়গাতে কমেন্ট করেছিলে, বুড়ো বান্দর বলে কিছু একটা লিখেছিলে, দাদার ও, বার্থডের মধ্যে উইশ হ্যাঁ। করেছিলে। তাই তাই তাই, ঠিক তো ঠিক এটা ঠিক। কি হ্যাঁ, হতো মানে birthday সবাই তে। মানে এরকম লেখা মানে ঠিক আছে, কিন্তু আমার ওর তখন আমি সবসময় মানে ওর কাছেই আমি আসতাম আর কি, যে দেখো না এরকম বলছে। প্রথম প্রথম প্রচন্ড মানে আমার হার্ট হতো, কারণ কি আমি তো এই ফিল্ডেই ছিলাম না, ঠিক আছে। আর এই মিডিয়াতে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম কিছু মানে লেখালেখি হচ্ছে, তো আমি তখন বলতাম ওকে আমার কাছে কিন্তু ভালো লাগছে না, লেটস স্টপ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড এভরিথিং। তো ও বলতো আমি না বন্ধ করতে দেইনি, না আমি ওটা ধরে লিখতে রেখেছি। থাকো, কোনো ইস্যুস নেই, যে Reply যা বলার করবো বলো, না। রিপ্লাই করবো না। আর আমাদের দুজন তো একজনের প্রতি একজনের প্রচন্ড ভালোবাসা আছে, তো কে কি বলছে এটা দেখার বিষয় না,
আমার মনে হয় যখন আমরা এরকম কোন একটা সিচুয়েশনে পড়ি ওটাকে ফেস করাটাই বেটার, একদম। বিকজ তুমি যদি ওটা থেকে ফিরে আসো না তাহলে মনে হবে যে না তুমি কোন একটা জায়গায় কালপিট আছে Exactly. তুমি ফিরে চলে হ্যাঁ, এসেছো। হ্যাঁ, ঠিক ঠিক তো আমার মনে হয় ওটা ফেস করা দরকার, হুম, বিকজ আমি যখন ছোটবেলায় অঙ্ককে ভীষণ ভয় পেতাম, বাবা বলতো যে বইটা নিয়ে শুরু কর তারপরে দেখবি সব হয়ে যাবে। তো ওটাকে যদি তুমি ভয় পেয়ে পেছনে ফেলে রাখো না তাহলে ওইটার প্রতি আরো ভয় একটা আরো কাজ ভয়, ঠিক করবে। ঠিক আর মানুষ তখন আরো বেশি সুযোগ পাবে যে না আমি আরো কিছু নেগেটিভ করি। তো এই আফটার দ্যাট এই যে আজকে একটা ভালো ভাবে সেটেল হয়েছো তোমরা, এখন ফ্যামিলি মেম্বারসদের রিঅ্যাকশন কি? এখন যারা যারা নেগেটিভ কমেন্টস করতো তারা এখন হ্যাঁ, তোমার বিরুদ্ধে একটা কমপ্লেনও আছে তোমার বন্ধুদের, খুব ওদেরকে ভালো সময় দিচ্ছ না আজকাল, সবটা সময় অন্তরা নিয়ে নিয়েছে। কমেন্টের মধ্যে রীতিমতো বন্ধুরা কমপ্লেন না করছে। অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা, আমরা না মানে দুজনে একসাথে থাকতে ভীষণ ভালোবাসি। Okay. আসলে ও কি হয়, আমি যদি একটু ওর সামনে থেকে সরে যাই, এখন জানি না আমাদের 2 বছর হয়েছে, এটা কতদিন থাকবে জানি 2 না। বছর মানে আমরা একসাথে আছি কিন্তু হ্যাঁ, এ তো মানে চেনা যায় মানে তো, চেনা শোনা হ্যাঁ, তো অনেকদিন অনেক। ধরেই, মানে জাস্ট আমি একটু ওর চোখের থেকে দূরে সরলে কি গো বলে এতবার বলে, মানে ওর মা বলে এই যা 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 অন্তরা তুই যা, তোর রামতে দিত না তুই যা, মানে এই রকম অবস্থা হয়ে যায়। তো আমরা সত্যি মানে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, মানে আমি চাই কৌশিক সবসময় এরকম থাকুক, ওটাই চাই। আর মেইনলি মানে ওই পার্টটা আছে না, যখন মানে এরকম ভাবে ট্রোল হয়েছিলাম বা কমেন্টস গুলো করতো তখন তো কেউ ছিল না পাশে, জাস্ট ওই ছিল। তো তখন এটাও একটা রিজন যে আস্তে আস্তে সবাই থেকে একটু ডিটাচ হয়ে আমি আমাদের মধ্যেই থাকি, আমার দরকার নেই, উই আর গুড। ব্যাপারটা এমন হয় যে যখন আমাদের বন্ধুরা আমাদেরকে কেউ কিছু বলতো আমরা তো সাথে সাথে ঘুরিয়ে একটা জবাব দিয়ে দিতাম। এবার তোমাদের ক্ষেত্রে যখন সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হয়েছে হয়তো তখন জবাব দিতে পেরেছো কিনা জানি না, বাট এখন অন ক্যামেরাতে কি বলতে চাও তোমার ট্রোলারদেরকে, হেটারদেরকে, আমরা তো যারা ভালোবাসে তাদেরকেও কি আমরা বলতে তো চাও? তখন বেসিক্যালি আমরা অ্যাভয়েডই করতাম, কোনো রিপ্লাই দিতাম না। কিন্তু কিছু বলো যদি কিছু হ্যাঁ, বলতে চাও। তারপরেও আমি ক্যামেরাতে মানে যারা ট্রোলার ওদেরকে আমি বলতে চাই আরো বেশি করে ট্রোল করো তোমরা, যাতে আমরা আরো বেশি তোমাদের ট্রোলিং পেয়ে ইন্সপিরেশন হয়ে আরো অনেকটা উপরে উঠতে পারি, অনেক বেশি ভিউয়ার্স মানে ট্রোলিং তোমাকে মোটিভেশন মোটিভেশন দিচ্ছে। গ্রেট। আর হ্যাঁ, বেশি বেশি করে শ্রাবন্তী বলো, আমার খুব ভালো লাগে। আর এই শ্রাবন্তী নামক কথাটা যে উৎপাদন করেছো, ওকে অসংখ্য ধন্যবাদ। আর যত বেশি মানে নেগেটিভ লিখবে আমরা তত বেশি আরো বেশি ভিডিওস। একদম একদম। মানে তোমার শ্রাবন্তীর মাস্টারমাইন্ডটাকে খুঁজে বার করতে লাগবে, হ্যাঁ। কে সেটা বলেছে, স্টার্টিং পয়েন্টটা কোথায়? স্টার্টিং মানে পয়েন্টটা কি কোথায় রে ছিল? ভাই, 2টো বিয়ে 3টে বিয়ে 4টে বিয়ে, ঠিক আছে মানুষের একটা বিয়ে অনেক সময় হয়, তারপর ডাইভোর্স হয়, আরেকটা হ্যাঁ, বিয়ে হ্যাঁ, হয়, হ্যাঁ। করেছি আমিও। তো তার মানে 3টে 4টে 5টে, মানে আমার কি প্রত্যেক বছর ওটা বাড়তেই থাকবে? বলো বলো বলো, থ্যাংক ইউ সবাইকে বলো। আমার খুব ভালো লাগলো যে তুমি এই জিনিসটাকে এত সুন্দরভাবে লাইটলি নিচ্ছ ব্যাপারটাকে। তার আগে যে মানে তোমার ফ্যামিলি ছিল, এখন কি মেয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে, মানে ওটা কিরকম ভাবে? অবশ্যই অবশ্যই মেয়ের সঙ্গে মা বাবা মানে কোনো গার্জিয়ান আলাদা হয়ে যাওয়া মানে তা না যে সন্তান আলাদা হবে, বাচ্চাটার কোনো দোষ নেই। আমাদের মধ্যে মানে বন্ডিং মানে ওই মানে জিনিসটা মানে কি বলে ওটাকে, মানে একসাথে থাকার ব্যাপারটা না থাকতেই পারে। তার মানে যে আমি মেয়েটাকে অ্যাভয়েড করবো না, আমি একটা হিউম্যান বিং হয়ে আমি আমার নিজের থেকে আরেকটা বাচ্চা মানে একজনকে আমি নিয়ে এসেছি জগতে, তো ওর সঙ্গে তো আমি ওটা পারবো না। তো ইনফ্যাক্ট যে ওর মানে প্যারেন্টস, মানে আমরা যে প্যারেন্টস বা ওর যে বাবা, সেও মানে যথেষ্ট করে আশা করি। আমার তো কোনো যোগাযোগ নেই, তো আমি আমার মেয়ের সঙ্গে আমি ফোনে কথা বলি, দেখা হয়, আসে। কৌশিক খুবই ভালোবাসে। আচ্ছা, তো সেই আর কি, ভালো থাকুক। আর দাদার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? আমার ক্ষেত্রেও সেম, মানে যখনই কোনো কিছু হচ্ছে, মানে বেসিক্যালি ছেলে তো আমার সাথে থাকে। আচ্ছা, হ্যাঁ, আর আমার যে মানে মেয়ে আছে, ও যখন যা হচ্ছে কমিউনিকেশন আছে, প্লাস আমি সবসময় মানে ওকে কিছু না কিছু পাঠাই এখান থেকে, যেটা নিড স্কুলিং এর ব্যাপার থেকে শুরু করে সবটাই ও দেখে। এভরিথিং যতটুকু আছে সব আমি দিচ্ছি। ওকে ওকে। তো এখন তো তুমি বিজনেস তো করছো, বিজনেসের সঙ্গে কিছুটা অ্যাটাচ রয়েছো। এই যে তোমার এই প্রফেশনাল ক্যারিয়ারটা একটা ছিল যেটার মধ্যে তুমি র্যাম্প ওয়াক দিয়ে বোধহয় তোমার শুরু হয়েছিল, এইটার গল্পটা যদি একটু শোনা আমাদেরকে, কিভাবে শুরুটা হয়েছিল তখন? শুরুটা হয়েছিল 2014-তে। ওকে। তো হঠাৎ করে মানে আমাকে ফেসবুক মেবি বা কোনো একটা কারোর পারপাসে আমাকে বলে যে একটা ওরকম র্যাম্প ওয়াক হচ্ছে, শো স্টপার হতে হবে। ওকে। তো আমার বরাবরই বললাম, আমার খুবই ছোটবেলা থেকে আমার খুবই পছন্দ, তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। তো তখন আমি একটা ভালো একটা বড় শোতে ত্রিপুরাতে, ওটাতে আমি শো স্টপার হই। তো ম্যাক্সিমাম তোমার ওই শোটাতেই আমাকে অনেকেই মানে পছন্দ করে নেয়, অনেক জাজরা।
এটাই মানে তারপর ফার্স্ট আর লাস্ট ছিল। ওটা হ্যাঁ ওটাই আমার ফার্স্ট র্যাম্প ওয়াক ছিল, ওটাই last। লাস্ট ছিল। তারপর 2 তারপর আর মাসের ভাবনি কেন এটা নিয়ে? ভাবিনি কেন কি তখন তারপর প্রমোশন পেয়েছে, জাজমেন্টে চলে গেছে। জাজমেন্ট আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা, র্যাম্প আচ্ছা। ওয়াক থেকে ডিরেক্ট আমি জাজমেন্টে চলে গেছি। আচ্ছা তখন আমি ওদেরকে জাজ করতাম। আচ্ছা আমি প্রায় 15-16টা আমি জাজমেন্ট করেছি ত্রিপুরাতে। তারপর কলকাতা থেকে আমি একটা সময় হইচুয়ের জন্যও চান্স পাই, দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। তারপর পিসি চন্দ্রা, পিসি চন্দ্রা। শ্যাম সুন্দর, ওগুলোতেও আমি মানে চান্স এখন কি আবার যদি হইচুইয়ের কাছে যাওয়ার অফার আসে বা তুমি নিজে থেকে কি আবার ট্রাই করছো যাওয়ার? আমি আপাতত ট্রাই করছি না। কেন কি আমি এই মানুষটার সঙ্গে অনেক খুশি আছি। ওখানে গেলে আমার নতুন একটা হিরো আসবে, আমি চাই না আমার হিরো আসুক, আমার এই হিরোকে নিয়ে আমি খুশি আছি। হ্যাঁ, ওর সাথে যদি আমার কোনো অপরচুনিটি আসে, অলরেডি এসেছে, তো ওটা তোমরা সামনে দেখতে পাবে, তো ওটাতে আমি অবশ্যই যাব। ফিল্ম ইন্ডাস্ট্রিটা নিয়ে কি বলবে? এখন আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি? ফিল্ম ইন্ডাস্ট্রি আমি বলবো যে ত্রিপুরাতে তো এখন ভালো ভালো কাজ চলছে, কিন্তু আমার ছোট্ট একটা কমপ্লেনও আছে। ওটা হচ্ছে গিয়ে যারা ফটোগ্রাফার বা নতুন নতুন মডেল, নতুন নতুন ফটোগ্রাফাররা আসছে, ওরা কোনো পার্কে যাচ্ছে, গিয়ে ফটোশ্যুট করছে, ওদের থেকে চার্জটা রাখা হয়, যেটা একদমই উচিত নয়। কেন কি ওরা কিন্তু প্রমোট করছে, ত্রিপুরাকেই তো প্রমোট করছে না, আমরা তো ত্রিপুরার লোক। তো ওই জিনিসটা ঠিক না। কিছু কিছু জিনিস মানে ওদের একটু দেখা উচিত যে এইগুলো করা উচিত না, ওগুলো করা দরকার। কিন্তু এখন ত্রিপুরা তো অনেক, আমি বলবো এগিয়ে তো আছেই, তো আরো ভালো জায়গায় যাবে আশা করি। তো তোমাদের শর্ট ফিল্ম শুটিং এর জন্য তোমরা ত্রিপুরার লোকেশন কেন চুজ করছো না? নেক্সট অ্যাকচুয়ালি আমরা আগে তো যেগুলো করেছি দুটো মানে শর্ট ফিল্ম আমি তো আগে করেছি, কৌশিকের সাথে করা হয়নি। তো নেক্সট যেটা লোকেশন অ্যাকচুয়ালি আমাদের অলরেডি অফার এসেছিল কলকাতা থেকে। না, তারপর আমাদেরকে ত্রিপুরার মধ্যে যেরকম নির্মহলের মধ্যে আমরা একটা হয়েছে, নির্মহলে আমরা একটা মিউজিক ভিডিও করেছিলাম। তো অ্যাকচুয়ালি ফার্স্ট অফারই আমার ওর সাথে এসছে কলকাতা থেকে। আচ্ছা, তো যারা আগে অফার দেবে ওদের সঙ্গে তো কাজ করতে হবে। আচ্ছা, তো দেখা যাক ত্রিপুরা থেকে যদি কি অফার দেয়, অবশ্যই কাজ করার চেষ্টা আর করব। তোমাদের নিজের থেকে কিছু করার প্ল্যান রয়েছে কি? আমাদের তো একটা নিজস্ব প্ল্যান আছেই। ওটা কি সারপ্রাইজ থাকবে নাকি? এটা surprise। ওটা সারপ্রাইজ থাক। আচ্ছা, এটা আমরা পরে জানতে পারবো, পরে তাই তো? জানতে 2025 ই হবে। আচ্ছা, 25ই হবে। 25 ওয়াও ওয়াও, গ্রেট। তোমারে কইতাম নিবার কিছু, তোমারে কই করতে পারো। প্রথমেই তো বলবো তোমার এই যে ড্রেসটা, ভ্যালেন্টাইন ডে এত সুন্দর একটা ড্রেস, দারুণ। এটা তুমি নিজে কাস্টমাইজ করেছো নাকি? হ্যাঁ, মানে এই হার্টস গুলো আলাদা কেনা, আর এই জ্যাকেটটা আমি কিনেছি। আচ্ছা, এটা প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি খুব সম্ভব অনলাইনে কাউকে দেখেছিলাম এরকম একটা জ্যাকেট ক্যারি করতে। তো এটা দেখে না আমার এতটা ভালো লেগেছিল, তারপর আমি রীতিমতো সার্চ করছিলাম যে কোথায় আমি জ্যাকেটটা পাবো আর কোথায় হার্টস গুলো পাবো, এবং একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে পেয়েও গেছি, দুটোই একসঙ্গে পেয়ে গেছি। তারপর ওগুলোকে আলাদা আলাদা করে কিনে এনে তারপর অ্যাসেম্বল করলাম জাস্ট ফর এই ভ্যালেন্টাইন্স ডের জন্য। কিন্তু মানে আমার ভীষণ এরকম কনসেপ্টটা খুব মানে জিনিসপত্র করতে ভালো লাগে আর কি। আমি বেশ কিছুদিন আগেও একটা তোমার এই নিউজ পেপার দিয়ে একটা টুপি বানিয়েছিলাম, একটা ড্রেস বানিয়েছিলাম, যেহেতু কাগজের কাজ রয়েছে। তারপরে একটা ছবি তো ভীষণ ভাইরাল হয়েছিল এবং এটার জন্য খুব বকা খেয়েছিলাম। মাথার মধ্যে ওই ক্যান্ডেল জ্বালিয়ে একটা ছিল আমার, পুরো মাথার মধ্যে আমি একটা প্লাস্টিক র্যাপিং করে তার মধ্যে পুরো মানে ওয়ার্কস করে গুলিয়ে তারপরে তার উপরে মোম লাগিয়ে করেছিলাম। ফেমাস ইয়ে হয়েছিল। হ্যাঁ, তো এটাও আমি আরেকজনের থেকে ইন্সপায়ার্ড হয়েই করেছি। ওটা আমার কোনো নিজস্ব কনসেপ্ট নয়, বিকজ আমি জাস্ট একটা ট্রাই করেছিলাম। আমার এরকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, মানে বিভিন্ন জিনিসের মধ্যে আমি এক্সপেরিমেন্ট করি আর খুব একজন গুণী লোক, মানে কাজগুলো দেখলে বোঝা যাবে। মানে এখন জিজ্ঞেস করেছিল, আমি এসে দেখলাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, তো একটু জিজ্ঞেস করতে পারি কি? হ্যাঁ, এটা হচ্ছে ত্রিপুরাতে আমি প্রবাবলি দ্য সেকেন্ড পারসন হু হোল্ডস এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আর আমি কুইলিং পেপারের কাজ করি, কাগজের কাজ করি। তো কাগজ দিয়ে আমি 2022-এ মোটামুটি 25,000-এর উপরে হার্টস বানিয়েছিলাম। তো ওটার জন্যই আমার গিনেসের রেকর্ড রয়েছে, বিকজ গিনেসের আগের রেকর্ডটা ছিল 14,000, আমি অলমোস্ট ডাবল করেছি আর কি। এটার জন্য আমি পেয়েছিলাম এই রেকর্ডসটা। তোমার যে মানে তুমি তো একটা জব করো, হ্যাঁ, তো জবের পাশাপাশি এইগুলো তোমার মানে কি করে মাথায় আসে যে এই যে কাগজ ঘর বলো বা এই যে তুমি পডকাস্টটা স্টার্ট করলে, তো মানে কি করে এসছে মাথায়? এটা আমার প্রথম মজা লাগছে খুব ভালো যে আমাকেও আজকাল লোকজন কোশ্চেন করে, যারা এইদিকে বসে থাকে। মানে পডকাস্ট কিন্তু এমন নয় যে শুধুমাত্র আমি প্রশ্ন করব, এবং এটা খুব ভালো লাগছে যে এটা খুব আড্ডার মতন হচ্ছে। তো এটা বলতে গেলে এটা একটা লং স্টোরি। আমার না মানে বরাবরই এগুলো খুব ভালো লাগে, মানে এক্সট্রা কোনো একটা কাজ করা আর কি। আর আমার নাদ দ্য কসমিক সাউন্ড, এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে আমরা সেক্সুয়ালিটি থেকে স্পিরিচুয়ালিটি
মাস্টারবেশন থেকে মেডিটেশন হুম। সব ধরনের টপিক সব নিয়ে কথা ধরনের। বলি, হুম, হুম। বিকজ সবটাই কিন্তু দরকার লাইফে, আমরা কিন্তু একদম, কোনোটাকে একদম। বাদ দিতে পারি না। একদম। এবার আমার যেটা মনে হয় আর কি, আজকাল এমন অনেক অনেক বিষয়ে আমরা কথা বলি যেগুলো শুধুমাত্র ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজেই হচ্ছে, বাংলাতে এগুলো নিয়ে কথা খুব কথা কম হচ্ছে। হচ্ছে। একদম। তো তখন আমার কাছে মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার, তার জন্য এই চ্যানেলটা শুরু করা দারুণ। এক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফেই একটা না একটা মোটিভেশনাল একটা কিছু থাকে। হুম। মানে ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কাউকে একটা দেখলাম, ওর থেকেও বোধহয় একটা কিছু শেখার শেখার থাকে। আছে। এটা আমি খুব ছোটবেলায় ভাবতাম যে এই ধরনের মানুষদেরকে দেখলে যে তাদের জীবনের গল্পটা আমি শুনবো, কোনো একদিন তাদেরকে নিয়ে একটা বই লিখবো, ওটা আমার Wow. ছোটবেলায় প্ল্যান ছিল। তো এখন তো বইয়ের জমানা থেকে অনেকটা আমরা সরে এসেছি, মানে সময়ের পরিবর্তনের সাথে সত্যি। সাথে। একদিন আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল আর কি, তো ও বলছে যে ও আবার একটু লেখালেখি করে। আমি বলছি, দাদা তোমাদের বই বিক্রি হয়, লেখো যে। বলে দেখ, ভিউয়ার্স এখনো আছে, এখনো রিডার্স আছে, হুম। রিডার্স এখনো আছে, হুম, হুম, পড়ছে, তাই বলেই তো বই বিক্রি হুম। হচ্ছে। হুম। কিন্তু তারপরেও স্ট্যাটিস্টিক্স বলছে যে গ্রাফটা কিছুটা কমেছে। Okay. বই হয়তো বিক্রি হয়, বিক্রি হচ্ছে, কিন্তু আমরা পড়ছি না। হ্যাঁ, হুম। তো সেই হিসেবে তখন আমার মনে হলো যে এই ব্যাপারটাকে আমি একটা ডিজিটাল ভার্সন দিই। এবার যেটা আমরা বইয়ে লিখবো ওটার ডিজিটাল ভার্সন হচ্ছে পডকাস্ট। হুম, আমরা হুম, এখানে হুম। প্রশ্ন করব, কথা হ্যাঁ, বলবো, হ্যাঁ, এবং হ্যাঁ। এইখানে কি হয়, আরেকটা ন্যাচারাল লার্নিং এর ব্যাপার থেকে তুমি আমাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছ। বই একদম। হয়তো লিখে দিলে, আমি লিখে দিলাম, না, তারপর আর তাই, কোনো তাই। প্রশ্ন করতে পারে না, ধর One-sided তোমার যদি হয়ে একটা, গেছে। হ্যাঁ, ওয়ান সাইডেড থাকে ব্যাপারটা। এইখানে যেমন একটা কনভারসেশন হচ্ছে, ওই আর কি। তো ওই সব মিলিয়ে মনে হলো যে একটা শুরু করা, ব্যাস। মানে তুমি যখন কতদিন হলো? আমার খুব বেশি দিন হয়নি, আমি গত বছর অক্টোবর থেকে শুরু করেছি। প্ল্যানটা মাথায় চলছিল মোটামুটি জানুয়ারি থেকে। আচ্ছা। এবার পুরো একটা সেট আপ রেডি করা, একটা টিম তৈরি করা। এখন যেমন আমার একটা নিজস্ব টিম তৈরি হুম, হয়েছে। হুম, হুম। প্রথম দিকে আমি ভেবেছিলাম আমি তো একাই সবকিছু করব, Okay. মানে রেকর্ড করা থেকে শুরু করে ভিডিও এডিট করা সবকিছু। একটা মজার গল্প বলছি। হুম, বেশ কিছুদিন আমি মোবাইলটা চালিয়ে রেকর্ড করতে বসেছি, তো মোবাইলের ওই সাইডে কেউ ছিল না আর কি। আচ্ছা। এবার আমি গেস্টকে প্রশ্ন করতে করতে আমার ধ্যান দিয়ে গিয়ে রয়েছে যে আমি তো মোবাইলটা ফ্লাইট মোডে দিইনি, বাই এনি চান্স যদি মাঝখানে ফোন চলে আসে, ওটার সাউন্ড হবে না, কিন্তু আমার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। Okay. এবার আমি না প্রশ্ন করতে করতে ভুলে গেছি তারপরে কি প্রশ্ন করব। সিরিয়াসলি আমি প্রশ্ন করতে করতে ভুলে গেছি তারপরে কি প্রশ্ন করব। তখন আমার মনে হচ্ছে যে না, আমার একটা প্রপার টিম দরকার, আদারওয়াইজ আমি পারবো না তাই, কাজটা তাই, করতে। তাই, ঠিক, ঠিক। এই আর কি, ওই এইভাবেই শুরু হয় আর কিন্তু কি। তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। মানে আমরা কৌশিক খুব পডকাস্ট দেখে। আচ্ছা, তো আচ্ছা। তোমার সঙ্গে যখন আমি দেখি তোমার ইউটিউবে বা ইনস্টাতে বা ফেসবুকে বলো, এত ভালো লেগেছে। মানে ত্রিপুরাতে তুমি এত সুন্দর করে স্টার্ট করেছো, আর তোমার টপিক গুলো সত্যি সেটা বলতে চেষ্টা হবে। করছি, দারুণ। তোমাদের ব্লেসিংস থাকলে হয়তো ইন ফিউচার অবশ্যই। এটা একটা খুব ভালো জায়গায় আর নিয়ে তুমি যেতে খুব পারবো। গুণী লোক ভাই, তুমি তো পারবেই। Talented person. না, চেষ্টা করছি, আমিও একদম। চেষ্টা করছি তোমাদের মতনই। আমার ওই নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, সেই কারণে দারুণ, জাস্ট ওই দারুণ, এক্সপেরিমেন্ট করতে করতেই আমি অনেক কিছু শিখিও। দারুণ। অনেক কিছু কিছু ইম্প্রোভাইজ তোমরা আমাকে দিও, আইডিয়াস দিও যে দাদা অবশ্যই, এটা এটা অবশ্যই। করতে পারো, একদম, বা একদম, এই একদম। টপিকে কথা বলতে পারো, ঠিক, ঠিক, দেন ঠিক, ঠিক। আমি ট্রাই করব সেই ঠিক। বিষয়ে কথা বলার। তোমার বিজনেস নিয়ে আমি অনেকক্ষণ আমি বললাম, এবার একটু আমাকে সুযোগ দাও তোমাদেরকে প্রশ্ন করার জন্য। তোমার বিজনেসটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলো, কি হচ্ছে এখন? এখন বেসিক্যালি তো আমারটা হচ্ছে দ্য পাম রিসর্ট, হুম। হাফানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডের জাস্ট নিচে। তো আমি যখন এভিয়েশন ফিল্ড থেকে মানে যখন আমি ছেড়ে দিলাম, তখন 6 মান্থসের মতো আমি জাস্ট প্ল্যান করছিলাম। আমার বাবা সবসময় আমাকে বলতো তোর দ্বারা ব্যবসা হইতো না। তো আমি সবসময় মানে মাম্মিকে বলতাম আর কি, মাম্মি ঠিকই আমার দ্বারা ব্যবসা হইতো না। তো বলতো না না, তখন তুই ট্রাই কর। ফার্স্ট তখন পাম রিসর্ট আমি ওপেন করলাম। এখন তো খুব ভালো আছে, ওকে। ভালো বিজনেস, মানে মোটামুটি ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমাদের ভালোবাসায় মোটামুটি চলছে। এই বিজনেসটার পাশাপাশি কি আর কিছু করছো, নাকি শুধুমাত্র আপাতত এখন এটাই চলছে? এই তো হলো তো, অ্যাক্টর হয়ে গেল না? অ্যাক্টর হয়ে গেছে। আমরা যদি নাদ বলো বা কাগজ ঘর প্রোডাকশনের অনেকগুলো শর্ট ফিল্মস হয়েছিল। তো এই জুনে আমরা আমাদের পুরনো ফিল্মটা যেটা বাক্সবন্দি ছিল, ওটাকে আমরা আবার রিলিজ করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে আর কি। যদি আমাদের কাগজ ঘর প্রোডাকশন কখন আবার ফিল্ম করে, আমি চাইবো তোমাকে আমাদের সঙ্গে সিগনেচার করাতে, সাইন করাতে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ওকে। আর ফিউচার প্ল্যান কি আফটার আজকে থেকে 5 বছর পরে? কোথায় দেখতে চাইছো নিজেকে, নিজের চ্যানেলকে, ট্রাভেল ব্লগিং কে, ওভারঅল তোমাদের রিলেশনশিপটাকে? নেক্সট 5 বছর পরে ভ্যালেন্টাইন্স ডে কেমন হবে? এটা তুমি বলো।
ফার্স্ট অফ অল এই তোমাকে কিন্তু বলার সুযোগ দিয়েছে, হ্যাঁ। এতক্ষণ সুযোগ মানে- দিচ্ছিল না। একে তো ও বলছে, তারপরে আবার তোমরা যখন প্রশ্ন করলে আমি বললাম, তুমি সুযোগই পাচ্ছ না। আমি আজকেরটা চিন্তা করি আর কালকেরটা চিন্তা করি, 5 বছর পরে কি হবে ও চিন্তা করো। না, আমি চিন্তা করে নিয়েছি 5 বছরের মধ্যে আমি মানে আমি চাইছি, জানি না কতটা হবে, নিজেদের ফিউচার প্ল্যান করার, তারপর বলো কি মানে দুজনের বন্ডিংটা যাতে আরো অনেকটা স্ট্রং হয়, তারপর নেক্সট হচ্ছে গিয়ে ও অ্যাক্টর, আমি অ্যাক্ট্রেস, ভালো একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যাতে হতে পারি, সবাই যাতে বেরোলি বলে যে না আমাদের ত্রিপুরার অ্যাক্টর অ্যাক্ট্রেস এসছে। ওকে, সো এইগুলো হচ্ছে তোমাদের 5 আর বছরের প্ল্যান। আমার একটা মানে খুব একটা জিনিস ভালো লাগে, ওরও ভালো লাগে, যখনই সুযোগ পাই আমরা বেরিয়ে পড়ি। আর এটা যেন সারা জীবন। হ্যাঁ, আমি দেখছিলাম তোমরা অনেকগুলো জায়গায় ভিজিট করতে গেছো, ওইখানে কোনো মজার ঘটনা যদি শেয়ার করো। ওখানে তো মজার ঘটনাই মজার ঘটনা। একটা দুটো শোনাও আমাদেরকে, হ্যাঁ, যেগুলো ব্লগিং হয়নি বা লিখতে পারোনি কোথাও। হ্যাঁ, যেমন আমরা মলদ্বীপ যখন গিয়েছিলাম, আমাদের ঘুমানোর টাইম হয়েছে 12টা 12:30টার সময়, আমরা যে শুতে যাব, হঠাৎ করে দেখি পাশেও নেই, ঘড়িতে বাজে 3টে। আচ্ছা, তো আমাদের 2:30 ওরমই মানে আমাদের ঠিক রুমটার বাইরেই বিচ, একদম প্রাইভেট বিচ ছিল। আমি দেখি ও নেই, এবার আমি তাকিয়ে দেখি কোথায় গেল, আশেপাশে অনেকগুলো মানে থাকে না কি বলো, হ্যাঁ কটেজের টাইপের, তারপর ও দেখি ওখানে গিয়ে ক্র্যাব, ফিশ, তারপর সিরিয়াসলি তারপর কি বলে ওটাকে আরো স্টারফিশ, সবগুলো ধরে সাইডে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ও ধরেছে না, মানে জায়গাটাই এরকম ছিল, এখানে সব রাতের বেলায় আসছিল। মানে ওটা আমার কাছে খুব, আমি সবসময় ওকে বলি আমার এটা খুব দারুণ লেগেছিল যে ওগুলোকে আমরা যখন স্নর্কেলিং করি তখন দেখি, কিন্তু এত চোখের সামনে তাকে হাতের উপর ধরা আমার কাছে ভালো লেগেছে। আর তোমার কাছে কি সি ফুড খুব মানে ফেভারিট তোমার? খুব ভালো লাগে। আমাদের কি কি ট্রাই করেছো এখন পর্যন্ত? এখন পর্যন্ত মানে মোটামুটি কি ওয়েস্টার, তারপর প্রন তো আছেই, তারপর অক্টোপাস। ও কেমন অক্টোপাস ছিল খেতে টেস্ট? আমার তো নাম শুনলে মনে হয় যেন কিরকম যেন একটা হবে না, কিন্তু কেন জানো, মানে আগরতলা ছাড়া বাইরে যদি তুমি সি ফুড ট্রাই করো প্রত্যেকটা টেস্টি, আর ওগুলোকে এমন ভাবে তৈরি করে মানে খেতেই থাকে। সব থেকে বেস্ট ছিল শ্রীলঙ্কা কলম্বোতে একটা প্ল্যাটার নিয়েছিলাম, পুরো সি ফুড প্ল্যাটার, মানে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। দারুণ ছিল। আর যতই ইন্টারন্যাশনাল ট্রাভেল করি কিন্তু আমার কাছে কলম্বোটা সত্যি খুব ভালো লেগেছে। ভীষণ ভালো জায়গা, তুমি সুযোগ হলে একবার ঘুরে আসো সত্যি। ওকে, কলম্বো নিয়ে অনেক কথা শোনা যায়, হ্যাঁ, ভালো না এই সেই কত রকমের, আমি কিন্তু সাজেস্ট করব সবাই একবার ট্রাভেল করা দরকার কলম্বোতে, খুব ভালো জায়গা, দারুণ জায়গা। আর অন্তরার হাতের কোন ডিশটা বেশি ফেভারিট? পক পড়তা। এটার রেসিপিটাও আমি দেখেছিলাম আজকে। মানে তুমি খাও পর্ক খাও তুমি? আমি মাঝে মাঝে ট্রাই করেছি। তাহলে আমি তোমাকে রান্না করে নেক্সট যখন তাহলে আমারও ট্রাই করা হয়ে যাবে, কমপ্লিমেন্টটা দিতে পারবো যে অন্তরা কেমন রান্না করে। হ্যাঁ হ্যাঁ, এটা অন ক্যামেরা এখন দিয়ে লাভ নেই, টেস্ট করেই দেবে। ওকে ওকে, কি বলবো, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আজকের পডকাস্টে, কারণ কি অনেকটা সময় তোমাদের থেকে নিলাম, তার জন্য আবারও থ্যাংক ইউ যে তোমরা আমার স্টুডিওতে এসেছিলো। তোমাদের প্রত্যেকটা বছরের ভ্যালেন্টাইন্স ডে, বছরের প্রত্যেকটা দিন খুব খুব ভালো কাটুক। নাদ্দা কসমিক সাউন্ডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। আর অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে সন্ধ্যাটা কাটানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ।